জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়েছে তার 8ই জানুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন ডিসকাস করব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন করব। এর আগের ক্লাসে আমি তোমাকে 8 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা ওই ক্লাসটাও দেখে নিও। যারা যারা তোমরা পরীক্ষাটা দিবে, মানে যাদের কোনো পরীক্ষা বাকি আছে, তাদের বলবো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো, কেমন? কারণ দেখবা অনেক প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমার রিপিট হচ্ছে, যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, সায়েন্সের তো ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সেরও ম্যাক্সিমাম কোশ্চেন তোমার রিপিট হচ্ছে। ঠিক আছে, মানে 4 থেকে 5 নম্বর তুমি পুরো ক্লাস যদি আমার করে যাও, 4 থেকে 5 নম্বর বা তার থেকে বেশি নাম্বারও তুমি পেতে পারো। ঠিক আছে, তাই যারা পরীক্ষা দিবা ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে মানুষের শুক্রাণু উৎপাদনের ঘাটতি মূলত কোন গ্রন্থি দ্বারা নিঃসৃত হরমোনের ভারসাম্যহীনতার কারণে হতে পারে? দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, যারা যারা তোমরা পিটুইটারি গ্ল্যান্ড করে এসেছিলে, তো একদম তোমাদের সঠিক আছে। দেখো, পিটুইটারি গ্ল্যান্ড গ্ল্যান্ড থাকে কোথায়? এটা থাকে আমাদের মাথাতে। ঠিক আছে, এবার এই পিটুইটারি গ্ল্যান্ড কি করে, মাথা থেকে দুটো হরমোনের নির্মাণ করে। একটা হচ্ছে তোমার মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ বলে। একটা বলা হয় লিউটিনাইজিং হরমোন। ঠিক আছে, লিউটিনাইজিং হরমোন। এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এ কি করে, এ মানব দেহের স্পার্ম নির্মাণ করে। ঠিক আছে, স্পার্ম নির্মাণ করে। আর এই যে লিউটিনাইজিং হরমোন, এ কি করে, এ হচ্ছে তোমার মানে টেস্টোস্টেরন আর হচ্ছে ইস্ট্রোজেন, এই দুটো হরমোনের নির্মাণ করে, মানে মানে স্পার্ম মানে কি করে, নির্মাণ করার জন্য উত্তেজিত করে। এবার ধরো কোনো সময় এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এ ধরো নির্মাণ হচ্ছে না। ঠিক আছে, মাথাতেই মানে তো একটা হরমোন নির্মাণ হচ্ছে না, এইটা যখন নির্মাণ হবে না তখন কি স্পার্ম নির্মাণও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যদি স্পার্ম নির্মাণ বন্ধ হয়ে যায় তখন মানে মানে পুরুষের মধ্যে কি দেখা যায়, নপুংসকতা দেখা যায়। ঠিক আছে, তাদের মধ্যে মানে মন কি শুক্রাণুর ঘাটতি হয়ে যায়। ঠিক আছে, এটাই তোমাকে জিজ্ঞেস করেছে যে কোন গ্রন্থি দ্বারা নিঃসৃত হরমোনের ভারসাম্যহীনতার কারণ। এটা পিটুইটারি গ্ল্যান্ডের ভারসাম্যহীনতার মানে কারণে ঘটে। পিটুইটারি গ্ল্যান্ডের কোন ভাগের জন্য? এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোনের জন্য ঘটে। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। দেখো, থাইরয়েড মানে গ্রন্থি কি হয়, এ হচ্ছে আমাদের মেটাবলিজমের জন্য মানে মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মেটাবলিজম মেটাবলিজমকে মানে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয়? এটাকে তোমার এমার্জেন্সি হরমোন বলা হয়। এমার্জেন্সি হরমোন বা আপাতকালীন হরমোন, এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, আর পিনিয়াল গ্রন্থিকে কি বলা হয়? এটাকে তোমার কি বলতো, ঘুম থেকে তুমি উঠছো বা জেগে যাচ্ছ, যে মানে ঘুম থেকে ওঠা প্লাস জাগা, মানে ঘুমাতে যাওয়ার ঘুম থেকে জাগা, এই দুটোকে এই হচ্ছে পিনিয়াল গ্রন্থি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, বলছে বেগ সময় গ্রাফের অধীনে ক্ষেত্রফল কোন ভৌত পরিমাণকে নির্দেশ করে? দেখো, এই যে বেগ সময় গ্রাফের যে মানে ভৌত পরিমাণকে নির্দেশ করায়, এখান থেকে 3টা টাইপের প্রশ্ন তোমাদের আসে, যার মধ্যে এই কোশ্চেনটা রিপিটেড একটা প্রশ্ন, প্রিভিয়াস শিফটে তোমরা যদি দেখবা 2-3 বার এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। তো দেখো, যখন বেগ সময় গ্রাফে যখন ক্ষেত্রফলকে যখন ইঙ্গিত করছে, ঠিক আছে, মানে ক্ষেত্রফল যখন ইঙ্গিত হবে সেটা কোন ভৌত পরিমাণকে নির্দেশ করে? সেটা অ্যাকচুয়ালি দূরত্বকে মানে ইঙ্গিত করে। ঠিক আছে, দূরত্বকে। এবার দেখো এখানে দূরত্ব কি আছে, ত্বরণ কি দূরত্ব হতে পারে? না। স্থানচ্যুতি হতে পারে, বল হবে না, গতিবেগ হবে না। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? স্থানচ্যুতি হবে। এবার দেখো কি কি প্রশ্ন তোমার, 3 ধরনের প্রশ্ন তোমার আছে। একটা হচ্ছে ধরো বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল, এটা তো হয়ে গেল। বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল কাকে রিপ্রেজেন্ট করছে? দূরত্বকে। এবার তুমি মনে রাখবা বেগ সময় গ্রাফে যদি প্রবণতা মানে গ্রেডিয়েন্টকে, গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এটাকে বাংলায় প্রবণতা বলে, প্রবণতা। ঠিক আছে, এটা যদি থাকে, এটা তোমার কাকে রিপ্রেজেন্ট করে বলতো? এটা তোমার রিপ্রেজেন্ট করে ত্বরণকে। ঠিক আছে, আরেকটা জিজ্ঞাসা করে স্থানচ্যুতি সময় গ্রাফে, মানে স্থানচ্যুতি আর হচ্ছে সময়, এই গ্রাফটা কাকে রিপ্রেজেন্ট করে? তোমরা মনে রাখবা এই মানে এই স্থানচ্যুতি সময়ের যে প্রবণতা আছে, সেই প্রবণতা কাকে রিপ্রেজেন্ট করবে? তোমার মনে রাখবা বেগকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এই 3টা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যেটা ক্ষেত্রফল কাকে রিপ্রেজেন্ট করছে? দূরত্বকে, মানে গতিকে, সরি দূরত্বকে রিপ্রেজেন্ট করবে। স্থানচ্যুতি আর সময় মানে ডিসপ্লেসমেন্ট আর টাইমের গ্রাফ কাকে রিপ্রেজেন্ট করবে? বেগকে। আর মানে ভেলোসিটি আর সময়ের প্রবণতা কাকে রিপ্রেজেন্ট করবে? সেটা হচ্ছে ত্বরণকে রিপ্রেজেন্ট করবে। কেমন? তোমরা এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো, এটা সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, বলছে কোন পদ্ধতি ব্যবহার করে উচ্চ প্রতিক্রিয়াশীল ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম
তাদের আকরিক থেকে নিষ্কাশন করা যায়। তবে এটা তোমার ডিরেক্ট মনে রাখতে হবে, ইলেকট্রোলাইটিক রিডাকশন, ঠিক আছে, মানে ইলেকট্রোলাইটিক হ্রাস দ্বারা এখান থেকে আকরিক নিষ্কাশন করা হয়। আর এগুলো কোথাকার, এগুলো হচ্ছে অভিক্রিয়াশীলতা যেই লিস্টটা আছে সেখানকার ধাতুর কথা বলছি, মানে সেখানকার যেই ধাতুগুলো আছে সেগুলোর কথা বলেছে কিন্তু, দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো এইটা তোমরা যারা যারা ইলেকট্রোলাইটিক রিডাকশন যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন এপিথেলিয়াল টিস্যু মূলত ফুসফুসের অ্যালভিওলি এবং কিডনির বোম্যান ক্যাপসুলে পাওয়া যায়। দেখো ফুসফুসের অ্যালভিওলি আর কিডনির বোম্যান ক্যাপসুলে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়, ঠিক আছে। এটা দেখতে কেমন? এটা তোমার দেখতে হয় পাতলা চ্যাপ্টা, ঠিক আছে, পাতলা প্লাস চ্যাপ্টা হয় দেখতে। এ কি করে? ফিল্টারের কাজ করে। যখন কিডনিতে থাকে তখন রক্তের সাথে যেসব পোষক তত্ত্ব আছে যেগুলো শরীরের জন্য প্রয়োজন সেগুলোকে এই কি বলে ফিল্টার করে নেয়। অ্যালভিওলিতে কি করে? অ্যালভিওলিতে যখন যেমন কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের তো এখানে এক্সচেঞ্জ হয়, তাই না? অক্সিজেন ভেতরে যায়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। এই যে এই এক্সচেঞ্জ বা এই যে মানে ফিল্টার অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড ফিল্টার, সেটা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দ্বারাই করা হয়, ঠিক আছে। তো এইটা এই জিনিসটা তোমরা মনে রাখবো, যারা যারা অপশন বি করে এসছে একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। আর দেখো যদি বলে ঘনকীয় এপিথেলিয়াল টিস্যু, এর কাজ কি? এটা হচ্ছে আমাদের লালা গ্রন্থিতে থাকে, ঠিক আছে, লালা গ্রন্থি প্লাস কিডনির মধ্যে যে নল আছে, মানে কিডনির মধ্যে তো ছোট ছোট নালিকা আছে যেখান দিয়ে তোমার পোষক তত্ত্ব যায়, রক্ত যায়, ঠিক আছে, প্লাজমা যায়, সেই জায়গাটাতে এই যে কিউবয়েড এপিথেলিয়াল টিস্যু থাকে। তো এটা কি বললাম? লালা গ্রন্থি প্লাস কিডনির নলে থাকে, ঠিক আছে, কিডনির নলে থাকে। যেমন কলামার এপিথেলিয়াম কাকে বলে? কলামার এপিথেলিয়াম এটাকে বাংলাতে স্তম্ভাকার মানে উপকলা টিস্যু বলে, ঠিক আছে। এটা থাকে তোমার কোথায়? আমাদের যে শরীরের ভিতর অন্ত্র আছে, অন্ত্র মানে বোঝো ইন্টেস্টাইন, একটা লার্জ ইন্টেস্টাইন, একটা স্মল ইন্টেস্টাইন, মানে কি বাংলায় যদি বলি একটা কি ক্ষুদ্রান্ত আর একটা কি বৃহদ্যন্ত্র। এর মধ্যে যে ভেতরে একটা আন্তরিক পরত থাকে, যে কোনো জিনিসেরই মানে আমাদের শরীরে যে কোনো অঙ্গ আছে তার উপরে একটা পরত চড়ানো আছে, যেমন ব্রেনেও আছে, আমাদের হার্টে আছে, কিডনিতে আছে, সেরকম অন্ত্রেও থাকে। এই যে অন্ত্রের মধ্যে যে এই যে পরত, এই পরত কলামার এপিথেলিয়াম টিস্যু দিয়ে তৈরি হয়। এর কাজ কি হলো? এর কাজ হচ্ছে তোমার যেসব মানে ভেতরে পোষক তত্ত্ব আছে সেগুলো থেকে মানে যেগুলো শরীরের জন্য দরকার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এই সব জিনিসকে মানে শোষণ করে নেওয়া, কি বলবো, অবশোষণ করে নেওয়া, ঠিক আছে, অবশোষণ করে নেওয়া হচ্ছে এই কলামার এপিথেলিয়ামের কাজ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভারতীয় দুগ্ধ খাতে উদ্ভাবন দেশীয় জাতের সংরক্ষণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 2025 সালে কোন কেন্দ্রীয় মন্ত্রী রেড ডায়েরি মানে রোড ম্যাপ প্রকাশ করেছিলেন? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার রাজীব রঞ্জন, যাকে লালন সিংও বলা হয়, ঠিক আছে, লালন সিং না লালন সিং বলে। এই হচ্ছে রেড ম্যাপ মানে দুগ্ধ প্রোডাক্টের জন্য, মিল্ক প্রোডাক্টের জন্য রোড ম্যাপ তৈরি করেছিল। কিরকম রোড ম্যাপ তৈরি করেছিল? এর উদ্দেশ্য ছিল কি? ভারতীয় দুগ্ধ শিল্পকে স্বাবলম্বী করে তোলা। যেমন এটা কি রেড সিন্ধি, সাহিওয়াল, গিরের মতো যেসব আমাদের গবাদি পশু আছে সেগুলোর কি প্রযুক্তির মাধ্যমে দুধ উৎপাদনের ক্ষমতার বৃদ্ধির উপর জোর দেওয়া এর মেন কাজ ছিল, ঠিক আছে। তা সেই জন্য মানে রেড ডেয়ারি নামে একটা রোড ম্যাপ সে প্রকাশ করেছিল, ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, যারা যারা তোমরা করে এসছো, মানে রাজীব রঞ্জন সিং, যাকে লল্লন সিং নামেও জানা যায়, সেটা একদম কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভারতের প্রথম এআই চালিত শিক্ষক রোবটের নাম কি, যা 2024 সালের মার্চ মাসে কেরালার ত্রিবন্ধপুরমের একটি স্কুলে চালু করা হয়েছে? দেখো এটার নাম হচ্ছে আইরিশ, ঠিক আছে। এটা যেগুলো কোন স্কুলে চালু করা হয়েছে মনে রাখবা, কেটিসি হাই স্কুল, যেটা হচ্ছে কর্ণাটকে আছে, সরি কেরালাতে আছে, সেখানে আইরিশ নামের একজন রোবট মানে টিচার চালু করা হয়েছে। এটা কি ভারতের প্রথম মানবিক এআই? আচ্ছা তোমাকে জিজ্ঞেস করে যে কার সহায়তা এটা তৈরি করেছে, মনে রাখবা মেকার ল্যাবস এডুকেটর আর হচ্ছে রোবোটিক জেনারেটিভ, এই দুজন মিলে এই মানে এআই চালিত শিক্ষকটা তৈরি করেছে, ঠিক আছে। এর কি এ হচ্ছে একাধিক ভাষায় কথা বলতে পারে, যেহেতু কেরলে আছে তো ওখানকার ভাষায় কথা বলবে, যখন এটা পুরো দেশে সার্কুলেট হয়ে যাবে তা আমাদের বাংলা ভাষাতেও বলবে, তামিল, তেলেগু, উড়িয়া, কন্নড়, পাঞ্জাবি সব ভাষাতে এটা হবে, ঠিক আছে। চলো তো যারা যারা অপশন নম্বর বি আইরিশ করে এসছো তোমাদের একদম কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অযৌন প্রজনন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতির সঠিক? দেখো এই যে অযৌন প্রজনন, প্রতিদিন তোমার এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে প্রতিদিন প্রশ্ন আসছে, সেটা হচ্ছে রিপ্রোডাকশন সিস্টেম। অযৌন প্রজনন তোমরা বলো কতবার তোমাদের এসছে, এই জন্য আমি তোমাকে প্রজনন চ্যাপ্টারটা পুরো ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে ইউটিউবে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। দেখো এটার সম্বন্ধে আমি তোমাকে কি বলেছিলাম, এক সেকেন্ড।
দেখো, যখন তোমাদেরকে অজৈব প্রজনন পড়েছিলাম কি বলেছিলাম, যে এটা প্রোক্যারিওটিক প্লাস এককোষী জীবের মধ্যে হয়। এর মধ্যে কি স্ত্রী পুরুষ হিসাবে এদের শরীর কি ডেভেলপ হতে পারে না, তার মানে কি এরা একক অভিভাবক হিসাবে প্রজনন করে। যেহেতু স্ত্রী পুরুষ হিসাবে এদের মানে শরীর ডেভেলপ হতে পারে না, তার মানে কি এদের মধ্যে গ্যামেটের নির্মাণ হয় না। গ্যামেট কাকে বলে? যৌন কোষকে বলে। যেমন ছেলেদের গ্যামেটকে কি বলা হয়? স্পার্ম। মেয়েদের গ্যামেটকে কি বলা হয়? ওভাম। তাই না? সেরকম এদের মধ্যে গ্যামেটের নির্মাণ হয় না। তার মানে কি এরা একল অভিভাবক হয়। এর জন্য আমি তোমাকে বলেছিলাম অযৌন প্রজনন কিরকম ভাবে, ফিউশন একটা হয়, যেটা কি করে অ্যামিবার ব্যাকটেরিয়া করে। বাডিং কে করে হাইড্রা আর ইস্ট করে। ফ্র্যাগমেন্টেশন কে করে হাইড্রা, স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া করে। ভেজিটেটিভ কারা করে, মানে কিসের মতো? গোলাপ, আলু, আখ। আমি তোমাকে বলেছিলাম যে এমন একটা জীব আছে যে বাডিংও করে আর ফ্র্যাগমেন্টেশনও করে। কে বলতো? এ হচ্ছে এই যে হাইড্রা। হাইড্রা হচ্ছে এমন একটা জীব যে বাডিংও করে ফ্র্যাগমেন্টেশনও করে। ঠিক আছে? তো এই, তো এখানে তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম, যারা ক্লাসটা দেখোনি একবার দেখে নিও, কেমন? চলো এবার কোশ্চেনে যাওয়া যাক। তো কোশ্চেনে কি বলছে? বলছে অযৌন প্রজনন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? বলছে এর জন্য দুজন পিতামাতার প্রয়োজন একদমই না, এরা সিঙ্গেল প্যারেন্ট হয়। বলছে বংশধররা তাদের পিতামাতার সাথে জিনগতভাবে অভিন্ন। চলো এটা রাখা যাক পরের পয়েন্ট থেকে। বলছে এতে কেবল গ্যামেটের সংমিশ্রণ হয়। গ্যামেটের তো সংমিশ্রণ হয় না, এটা কাদের মধ্যে হয়? যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। গ্যামেট মানে কি? স্পার্ম আর ওভাম। এদের মধ্যে তো থাকে না। বলছি এটি কেবল জটিল বহুকোষী জীবের মধ্যেই ঘটে না, এটা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের মধ্যে ঘটে, আর হচ্ছে এককোষী জীবের মধ্যে ঘটে। তাই না? তার মানে এই তিনটা যদি ভুল হয়, কারেক্ট অ্যান্সার তোমার এটাই। আর দেখো, বংশধররা তাদের পিতামাতার সাথে জিনগতভাবে অভিন্ন, এটা কার কথা বলছে জানো? যেটা বাডিং যেটা করছে, সরি বাডিং না, হ্যাঁ ভেজিটেটিভ রিপ্রোডাকশন যারা করছে, মানে ডাল কেটে দিল, গোলাপের একটা ডাল আছে তুমি কেটে লাগিয়ে দিলে, ঠিক আছে? তো সে কি করছে? এর মধ্যে যা গুণাবলী আছে সেম গুণাবলী এর মধ্যেই থাকবে, মানে এর জিন এইভাবে থাকে। আর ভেজিটেটিভ রিপ্রোডাকশনই হচ্ছে এমন একটা জীব যেখানে তোমার হচ্ছে কি, মানে জিনগত যেই গুণগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। তোমরা যারা যারা করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2রা এপ্রিল 2025 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে দায়িত্ব পালনকারী ভারতীয় অর্থনীতিবিদ কে, যেখানে তিনি মুদ্রানীতি কমিটিরও দায়িত্বে আছেন এবং 1 দশকেরও বেশি সময় ধরে এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা হয়ে রয়েছেন। দেখুন ইনি হচ্ছেন পুনম পান্ডে। ঠিক আছে? যিনি আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে, আর এই পদে থাকা প্রথম মহিলা যে অনেক দিন ধরে বসে আছে। গোপী, মানে গীতা গোপীনাথা কি হবে? এই হবে হচ্ছে আইএমএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে আছে। ঠিক আছে? অরুন্ধতী ভট্টাচার্য কি হয়? এ হচ্ছে এসবিআই এর মানে এক্স চেয়ারম্যান, বুঝতে পারলে? অসীমা গয়ালকে, এ হচ্ছে একজন কি বিখ্যাত অর্থনীতিবিদ। ঠিক আছে? অর্থনীতিবিদ, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। ঠিক আছে? তো যারা যারা পুনম উত্তর তোমরা করে এসেছিল একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন হরমোন মূলত টেস্টিস দ্বারা নিঃসৃত হয় এবং কোনো বাহ্যিক গঠন তাদের সুরক্ষা করে? দেখো, ছেলেদের টেস্টিস দ্বারা একটু আগে তোমাকে কি বললাম, টেস্টোস্টেরন হরমোন বেরায়, তাই না? আর এটা যে বাহ্যিক গঠন তাদের সুরক্ষা প্রদান করে কে? অন্ডকোষ। এটাকে ইংরেজিতে কি বলে? স্ক্রোটাম বলা হয়। SCROTUM, স্ক্রোটাম বলা হয়। এ কি করে? এ হচ্ছে যে আমাদের টেস্টিস ছেলেদের আছে সেটা তো বাইরের দিকে বেরিয়ে থাকে না, যেই মানে থলির মতো যে অংশটা যার মধ্যে টেস্টিস থাকে, ঠিক আছে, এই বাইরের ভাগটাকে তোমার অন্ডকোষ বলা হয়। এ কি করে? এ শরীরের যেটা আমাদের টেম্পারেচার, আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই টেম্পারেচারে স্পার্ম নির্মাণ হতে পারবে না। তার জন্য কি করে? এই স্ক্রোটাম এই বাইরের যে মানে আবহাওয়া আছে, মানে এর বাতাবরণ বলবো, সেটাকে 2 থেকে 3 ডিগ্রি কমিয়ে রাখে। মানে স্পার্ম নির্মাণ হওয়ার জন্য কত? 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। এই স্ক্রোটাম বাইরে থেকে যে বাইরের দিকে ঝুলে থাকে, এ কি করে? তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শীতকালে দেখবে স্ক্রোটাম কি হয়, একটু মানে শরীরের সাথে সেটে যায়, আর যখন গরমকালে কি হয়, সেটা নিচের দিকে ঝুলে যায়। ঠিক আছে? তো কি বললাম, টেস্টিসকে তৈরি করে, মানে ওই টেস্টিস দ্বারা নিঃসৃত হরমোন কি? টেস্টোস্টেরন। আর কোথায় তৈরি হয়? অন্ডকোষে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? দেখো, এটা হচ্ছে মানে ছেলেদের মানে গাল মুখে কি হয়? দাড়ির নির্মাণ করে। এই যে দাড়ি আছে না, সে দাড়ি মোচাছে, এটা কি টেস্টোস্টেরন হরমোনের জন্য। এর জন্য ছেলেদের গলার আওয়াজ কি হয়ে যায়? ভারী হয়ে যায়। ঠিক আছে? ছেলেদের শরীর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। ঠিক আছে? মানে শক্ত হয়ে যায়, বেশ মানে কি বলবো, শক্তিশালী হয়ে যায়। পরিকাঠামোটা কি হয়? একটা শক্ত হয়ে যায়। এই যে টেস্টোস্টেরন হরমোন আছে না, এই টেস্টোস্টেরন হরমোন এটা কি হয়? যখন বাচ্চা যখন মায়ের পেটে থাকে 3 মাস পর্যন্ত এর নির্মাণ হয় না। 3 মাস পরে টেস্টোস্টেরন হরমোনের নির্মাণ হয়। এই জন্য মানে কেউ যদি মানে কোনো কাপল যে আছে, ধরো চেক করতে গেল যে তার ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, 3 মাস আগে পর্যন্ত সে চেক করতে পারবে না। কারণ কারণ কোনো টেস্টোস্টেরনের নির্মাণ হচ্ছে না।
3 মাস পরে কি হয়, ছেলেদের মধ্যে টেস্টোস্টেরনের নির্মাণ হয়ে যায়। তখনই আমরা জানতে পারি যে যেই মানে ভ্রূণটা ভিতরে আছে সেটা ছেলে আছে না মেয়ে আছে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কাজ। দেখো ইনসুলিন কি করে, দেখো ইনসুলিন হচ্ছে অগ্নাশয় থেকেই বের হয়। আর এ কি করে, এ হচ্ছে অগ্নাশয় থেকে 3টা কোষ বের হয়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। ঠিক আছে, সরি ডেল্টা কোষ বের হয়। দেখো আলফা কোষ কি করে, এ হচ্ছে আমাদের শরীরে যে সর্বপ্রথম দেখে নাও বিটা কোষ। বিটা কোষ কি করে, যখন আমাদের শরীরে আমরা খাবার খাচ্ছি, তো এবার ওখানে ধরো গ্লুকোজের মাত্রা মানে শর্করার মাত্রা বেড়ে গেল। ঠিক আছে, ইনসুলিন কি করবে, এই যে গ্লুকোজের মাত্রাকে বেরিয়েছে, গ্লুকোজটা যখন বেড়ে যাবে তখন সেটাকে কি হবে, গ্লুকাগনে পরিণত করে দিবে। ঠিক আছে, গ্লুকাগন, গ্লুকা বুঝলাম, তাহলে তুমি বুঝে নিও, গ্লুকাগনের পরিণত করে দেয়। আলফা কণ কি করে, আলফা কোষ এই গ্লুকাগন যে আছে, ঠিক আছে, এই গ্লুকাগনকেই এই আবার গ্লুকোজে পরিণত করে। মানে কোনো সময় ধরো আমরা খাবার খাচ্ছি, তো সেই সময় ধরো খাবারটাতে শর্করার পরিমাণ মানে গ্লুকোজের পরিমাণ কম আছে, কিন্তু আমাদের শরীরের মেনটেনেন্সের জন্য কি গ্লুকোজও দরকার। যেই যে গ্লুকোজের যখন ধরো কম হয়ে যাচ্ছে, তখন এই আলফা কোষ কি করে, এই গ্লুকাগন থেকেই গ্লুকোজের নির্মাণ করে। তার ফলে কি আমাদের শরীরকে স্টেবল থাকে। আর একটা হয় ডেল্টা কোষ। ঠিক আছে, ডেল্টা কোষ বা বিটা কোষ যেটাই বলো, এই কোষ কি করে, এই যে আলফা বিটা এই দুটো কোষকে এই নিয়ন্ত্রণ করে। আর এ কি করে, স্টোমেটোকাইনিন, স্টোমেটোকাইনিন, ঠিক আছে, স্টোমেটোকাইনিন বলে একটা হরমোন আছে, সেটা রিলিজ করে। এ কি করে, এই দুটোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো 3টা বুঝতে পারলে, এটা হয়ে গেল। দেখো ইস্ট্রোজেন কোথা থেকে নির্মাণ হয়, ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে নির্মাণ হয়। যখন মেয়েদের যে ফলোপিয়ন টিউব আছে, সেই ফলোপিয়ন টিউব থেকে সমস্ত ডিম্বাণু যখন বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর কি হয়, সেই জায়গাটা মানে এটা ধরো কি বলবো, এরকম আছে তো, দেখো এটা এখানে হচ্ছে এটা হচ্ছে মানে এখানে হচ্ছে ডিম্বাণু থাকে, এটা হচ্ছে ফলোপিয়ান টিউব। এইটা যে ফলোপিয়ান টিউবের মধ্যে থেকে সমস্ত ডিম্বাণু যখন বেরিয়ে চলে যায়, ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পর এখানে তো কিছু থাকে না, এখানে যে আস্তরণটা পড়ে থাকে না, সেই আস্তরণটাই ইস্ট্রোজেনের হরমোনের নির্মাণ করে। এই ইস্ট্রোজেন হরমোন কি করে, মেয়েদের শরীরে মানে মেয়েদের যে গলার আওয়াজ যে পাতলা হয়, ঠিক আছে, এই পাতলা হয় এই কারণে। মেয়েদের শরীর কি হয়, ছেলেদের তুলনায় নরম হয় এই ইস্ট্রোজেনের কারণে। মেয়েদের দেখবা একটা সময় পর নিজের ওদের যে বুক থাকে সেটা মানে স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায়, বড় হয়ে যায় প্লাস নরম হয়ে যায়। কেন হয়ে যায়, সেটা ইস্ট্রোজেন হরমোনের কারণে। ঠিক আছে, থাইরক্সিন হরমোন কি বলেছিলাম, থাইরক্সিন হরমোন তো তোমার মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, তাই না, মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো এখানকার সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি, টেস্টোস্টেরন এবং অন্ডকোষ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, জারণ প্রক্রিয়ার সময় পরমাণু বা আয়নের ইলেকট্রনের কি ঘটে। দেখো জারণ বিজারণ আমি তোমাকে লাস্ট ক্লাসে একটা মানে যেদিন জেইর ক্লাসটা করালাম সেকেন্ড শিফটের, ওখানে তোমার একটা ট্রিক বলে দিয়েছিলাম, জারণ আর বিজারণ। দেখো জারণে তোমরা মনে রাখবা লোয়ে, আর বিজারণে তোমরা মনে রাখবা গোয়ে। লোয়ে গোয়ে, লোয়ে কি হয়, লস অফ ইলেকট্রন, মানে জারণে কি হয়, ইলেকট্রনের লস হয়। বিজারণে কি হয়, গেইন অফ ইলেকট্রন। ঠিক আছে, লোয়ে গোয়ে। যখন জারণে আর কি হয়, জারণে তোমার অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে, অক্সিজেন বৃদ্ধি পায় আর হাইড্রোজেন কি হয়, এটা কমে যায়। বিজারণে ঠিক উল্টো হয়, অক্সিজেন কি হয়, কমে যায় আর হাইড্রোজেনের পরিমাণ কি হয়, বেড়ে যায়। মানে অক্সিজেন মুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয়। জারণে কি হয়, অক্সিজেন যুক্ত হয়, হাইড্রোজেন মুক্ত হয়। জারণকে কি বলে, লোয়ে, লস অফ ইলেকট্রন। বিজারণকে কি বলে, গোয়ে, গেইন অফ ইলেকট্রন। এবার দেখো প্রশ্নে কি বলছে, জারণ বিক্রিয়ার সময় পরমাণু বা আয়নের ইলেকট্রনে কি প্রভাব, ইলেকট্রন লাভ হয়, লস অফ ইলেকট্রন হবে না, ইলেকট্রন হারিয়ে যায়, লস অফ ইলেকট্রন, এটা হবে। দেখো ইলেকট্রনের সংখ্যা একই থাকে না, ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করে, একদমই না। সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি। তো এই লোয়ে গোয়েটা তোমরা মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে উদ্ভিদের নমনীয়তা মূলত কোন স্থায়ী টিস্যুর কারণে হয়। দেখো স্থায়ী টিস্যু 3 প্রকারের হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যু 2 প্রকারের হয়, একটা হচ্ছে সরল উত্তক, একটা হচ্ছে জটিল উত্তক। সরল উত্তকের মধ্যেও 3 প্রকার আছে, একটা হচ্ছে কি প্যারেনকাইমা, PCS, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যালেনকাইমা। এইভাবে আমি তোমাকে মনে রাখতে বললাম। দেখো স্ক্যালেনকাইমাতে কি হয়, স্ক্যালেনকাইমাতে সপ্তাহ মনে রাখবো, এই হচ্ছে শক্ত হয়। ঠিক আছে, স্ক্যালেনকাইমা কি হয়, শক্ত হয়। এ গাছকে কি করে, মানে গাছকে শক্তি প্রদান করে। ঠিক আছে, গাছকে মানে কি বলবো, গাছের যে মানে শক্ত হয়ে যাও, দৃঢ়তা যেটাকে আমি বলি, ঠিক আছে, দৃঢ়তা, দৃঢ়তা, দৃঢ়তা প্রদান করে। এই কোথায় থাকে, স্ক্যালেনকাইমা থাকে গাছের ছালে। গাছের ছাল তো দেখেছো তোমরা, শক্ত হয় কিনা, আর এটা সব গাছের ছালে থাকে না কিন্তু। যেগুলো শক্ত গাছ হয়, যেমন আম, বট, বড় বড় যেগুলো গাছ, সেগুলোতে থাকে। ওই গাছের ছাল দেখবা বেশ শক্ত হয়, তুমি বাইরে থেকে আঁচড়াতে পারবে না। তাই মানে কি, স্ক্যালেনকাইমা কি ছাল তৈরি করছে। এবার এই ছালটা শক্ত কেন হচ্ছে জানো তো, এটা হচ্ছে লিগনিনের কারণে। মনে রাখবা লিগনিনের কারণে
মানে স্কেলেনকাইমার কি হয়, লিগনিন থাকে, যার কারণে কি হয় এটা শক্ত হয়। এই লিগনিন কি করে বলতো, যে আমাদের বেল দেখবা, বেল আছে না, বেলের উপরের যে খোপড়িটা আছে সেটা কি খুব শক্ত হয়, কেন? স্কেলেনকাইমার কারণে। আচ্ছা তুমি দেখবা নারকেল, নারকেলের যে উপরের খোলটা দেখবা সেটা বেশ শক্ত হয়, কেন? সেটা হচ্ছে স্কেলেনকাইমার কারণে। কেন এটা হচ্ছে, কারণ লিগনিনের জমাট থাকছে এর সেল ওয়ালে, গাছের ছাল মানে কি সেল ওয়াল না, এর সেল ওয়ালে কি থাকছে, লিগনিনের জমাট থাকছে, ঠিক আছে। আর লিগনিন কি হয় বলতো, এই কোষটা মৃত কোষ দিয়ে তৈরি হয়, মৃত কোষ, ঠিক আছে। বুঝতে পারলে, এটা হচ্ছে তোমার স্ক্যালেন কাইমা। এবার দেখো কোলেন কাইমা, স্ক্যালেন কাইমা বলে দিলাম। দেখো কোলেন কাইমাতে কি হয়, কোলেন কাইমা অ্যাকচুয়ালি দুর্বল উদ্ভিদ যেগুলো আছে, মানে কি বলবো, লতানো যেসব দুর্বল দুর্বল লতানো যেসব উদ্ভিদ আছে না, সেই সব উদ্ভিদে কোলেন কাইমা থাকে। আর এদের কোষ কেমন হয় বলতো, এদের কোষ জীবিত কোষ হয়, জীবিত কোষ। এবার এই কি করে, দুর্বল মানে লতানো, মানে কি লতানো জিনিসকে তুমি ধরো ওই গাছটাকে তুমি মুড়ি দিবা, দেখবা সহজে ভাঙবে না। কেন ভাঙছে না, কারণ এ কি করছে, কোলেন কাইমা সেখানে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। মানে ইলাস্টিক যেটা থাকে না, ইলাস্টিক বলতে পারো, ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, ঠিক আছে। আর এ কোথায় থাকে বলতো, এ থাকে তোমার যেই মানে ভিতরের যে আন্তরিক গাছের ছাল যে থাকে না, গাছের ছালের আন্তরিক জিনিসে মানে ইলাস্টিসিটি বা ফ্লেক্সিবিলিটি প্রদান করে। আর এর সেল ওয়ালে কি থাকে, এর সেল ওয়াল তো বেশি শক্ত হয় না, না নরম হয়, কেন হয়, কারণ এ হচ্ছে সেলুলোজ জমা রাখে সেল ওয়ালে, সেলুলোজ, ঠিক আছে। এ হচ্ছে উদ্ভিদের নমনীয়তা মূলত কোন কারণে, উদ্ভিদের নমনীয়তা কি, ফ্লেক্সিবিলিটির কথা বলছে, এটা কি হচ্ছে, কোলেন কাইমা হয়ে যাচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবার হয় প্যারেন কাইমা, প্যারেন কাইমার সম্বন্ধে আমি তোমার কি বললাম, প্যারেন কাইমা তোমার খাদ্য সংগ্রহ করার যেসব ভাগ থাকে সেই সব ভাগে তোমার প্যারেন কাইমা থাকে, ঠিক আছে। প্যারেনকাইমা থেকে, এটাও তোমার জীবিত কোষ দিয়ে তৈরি হয়। আর এর কোষ কেমন হয়, সমান্তর কোষ হয়, ঠিক আছে, সমান্তর কোষ হয়। আর কোলেন কাইমার যদি কোষ যদি তুমি জিজ্ঞেস করো এর কেমন হয়, এর হচ্ছে তোমার লম্বা কোষ হয়, ঠিক আছে, লম্বা কোষ হয়। আর কি বলেছিলাম, এর যে সেল ওয়ালে এর খাদ্য সংগ্রহ করা ভাগ মানে কি, শিকড় ফল এইসব জায়গাতে প্যারেনকাইমা কোষ থাকে। আর কি হয়, এর মধ্যে এর যে সেলুলোজ মানে এর সেল ওয়ালে কোনো রকম কোনো কিছু জমা থাকে না, ঠিক আছে। যেমন তুমি কোলেন কাইমাতে সেলুলোজ, স্কেলেন কাইমাতে লিগনিন, কিন্তু প্যারেন কাইমাতে কোনো কিছু জমা থাকে না, ঠিক আছে। জাইলেম তোমার কি বলে, জাইলেম মানে জাইলেম জ দিয়ে, আর জ দিয়ে হচ্ছে জল, মানে জাইলেম তোমার জলের প্রবাহ করে মাটি থেকে উপরের দিকে। জিজ্ঞেস করে জাইলেমের দিক কোন দিকে হয়, মনে রাখবে, মানে ও নিচ থেকে উপরের দিকে জাইলেম প্রবাহিত হয়, ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার তো অপশন নাম্বার ডি, কোলেন কাইমা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি পরমাণুর আকার মূলত নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে। দেখো পরমাণুর আকার তিনটা জিনিসের উপর নির্ভর করে। প্রথম তো হচ্ছে তোমার কক্ষ সংখ্যা, ঠিক আছে, সেলের সংখ্যা, কক্ষ সংখ্যা, ঠিক আছে। দ্বিতীয় তোমার মানে হয় মানে কি বলবো, প্রভাবী নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে, মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বাংলাতেই লিখছি প্রভাবী, প্রভাবী নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ, এই কারণে বৃদ্ধি পেতে পারে। আর একটা কারণে বৃদ্ধি হয়, সেটা হচ্ছে তোমার পরমাণুর ব্যাসার্ধ, পরমাণু ব্যাসার্ধর কারণে এটা আকার বৃদ্ধি হয়, ঠিক আছে, ব্যাসার্ধ। এবার দেখো অপশনে কোনটা আছে, বলছে শুধুমাত্র প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে না, শুধুমাত্র নিউটনের সংখ্যার উপর ভিত্তি করে না, পারমাণবিক ব্যাসার্ধের উপর ভিত্তি করে, হ্যাঁ দেখো পারমাণবিক ব্যাসার্ধের উপর ভিত্তি করে তোমাদের এটা হয়। এবার এই দুটোও তোমরা মনে রেখো, কারণ নেক্সট শিফটে তোমাদের এই দুটো থেকেও প্রশ্ন আসতে পারে, তাই না। তো সঠিক অ্যান্সার কি, তোমার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। দেখো কি হয়, এটা হচ্ছে একটা পরমাণু, এক্স হচ্ছে একটা পরমাণু, এর নিচে পরমাণু সংখ্যা লেখা হয় যাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এর উপরে এ থাকে, মানে পরমাণু আণবিক ভর, মানে পারমাণবিক ভর থাকে যেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। পরমাণু সংখ্যার সমান সমান হচ্ছে কি প্রোটন সংখ্যা, কোন পরমাণুতে প্রোটন সংখ্যাকে পরমাণু সংখ্যা বলে, আর কোন পরমাণুতে নিউট্রনের সংখ্যাকে তোমার পারমাণবিক ভারের কথা বলে, ঠিক আছে। তো এই কটা জিনিস তোমরা মনে রেখো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন মানে WSDS কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো এটা হচ্ছে ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত আয়োজিত করা হয়েছিল, ঠিক আছে। বলছে 2025 সালে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন মানে WSDS কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটা মনে রাখবা হয়েছিল তোমার নয়াদিল্লি, ভারত। যারা যারা ভারত নয়াদিল্লি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা যদি জিজ্ঞেস করে কবে এটা হয়েছিল, মনে রাখবা 2025-এর 5 থেকে 7 মার্চ এটা হয়েছিল। কোথায় হয়েছিল, এটা নয়াদিল্লিতে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। আর আয়োজন কি করে, যে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন কে আয়োজন করে, দ্য এনার্জি অ্যান্ড দ্য রিসোর্স ইনস্টিটিউশন, TERI, ঠিক আছে। এই বছরের থিম কি ছিল বলতো, এই বছরের থিম ছিল অ্যাক্সিলারেটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট সলিউশন, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, পরীক্ষায় তোমার এখান থেকেও প্রশ্ন আসতে পারে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে কোন কেন্দ্রীয় মন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে বিএসএনএল 4G পরিষেবা চালু করেছিল? দেখো, এটা চালু করেছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ঠিক আছে। ইনি হচ্ছেন কমিউনিকেশন মিনিস্টার। আর যদি জিজ্ঞেস করো, দেখো 2025 সালে 27শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যার ঝারসুগুড়া জেলায় 97,500টি 4G সাইট উদ্বোধন করেন, ঠিক আছে। আর পরিষেবার পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই দেশে, যা দেশের নিজস্ব টেলিকম প্রযুক্তির জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল। আর এই সময় কে ছিল? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উপস্থিত ছিল, ঠিক আছে। মানে কে? নরেন্দ্র মোদীও ছিল একটা, আর দ্বিতীয় হচ্ছে তোমার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ছিল, ঠিক আছে। তো তোমরা যেটা অ্যান্সার করে এসছো এই দুটোর মধ্যে, সেটা তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মক ড্রিল পরিচালনার প্রাথমিক উদ্দেশ্য কি? দেখো, মক ড্রিল পরিচালনা কখন করে? যখন ধরো বিপদ যখন সামনে চলে আসে সেই সময়। মানে বিপদ বলতে কি, ধরো আগুন লেগে গেল, বা ধরো ভূমিকম্প চলে এলো, বা কোনো দেশ হামলা করে দিল, তখন মানে নাগরিককে সুরক্ষা বা নাগরিক নিজের সুরক্ষা কিভাবে করতে পারে সেই জন্য মক ড্রিল পরিচালনা করা হয়, ঠিক আছে। তো দেখো, কেন করে? নতুন যন্ত্রপাতি পরীক্ষার জন্য না, দুর্যোগ প্রস্তুতি প্রতিক্রিয়া ক্ষমতা পরীক্ষার জন্য। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিনোদনের জন্য মক ড্রিল কেউ করবে? শুধুমাত্র সরকারি রেকর্ড আপডেট করার জন্য করবে? কেউ করবে না। দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া ক্ষমতার পরীক্ষার জন্য, ঠিক আছে, এটা করে। যেমন যেমন দেখো, আগুন নেভানো, ভূমিকম্প, আক্রমণ, এইসবের জন্য করা হয়, ঠিক আছে। তাহলে এইসব আমি তোমাকে পিডিএফ এগুলো দিয়ে দিব, কেমন? এগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে আলোক রশ্মি হলো একটি সমতল দর্পণের উপর আপাতিত অবস্থা যা স্বাভাবিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি নির্ণয় করো। দেখো, আলো যখন কোনো মানে পৃষ্ঠে ধাক্কা খেয়ে আবার সেই পৃষ্ঠেই মানে সেই মাধ্যমেই ফিরে যায়, সেটাকে আমরা কি বলি? প্রতিফলন বলি, ঠিক আছে। সেটাকে আমরা কি বলি? প্রতিফলন বলি। প্রতিফলনে কি হচ্ছে? আলো একটা পৃষ্ঠে ধাক্কা খাচ্ছে, আর সেই পৃষ্ঠ থেকে যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমেই ফিরে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য কি হয়? এই যে যেই কিরণটা আসছে, 1 নম্বর কিরণ, এটাকে আমরা কি বলি? আপাতিত কিরণ। মানে আসছে তাই আপাতিত হচ্ছে, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। আর যেই কিরণটা এখানে ধাক্কা, এটাকে কি বলে? অভিলম্ব বলা হয়, ঠিক আছে। অভিলম্ব বা সাধারণ অবস্থা। কারণ এখান থেকেই কোণের তোমার মাপ শুরু হয়, ঠিক আছে। এখান থেকেই কোণের মাপ শুরু হয়। তো দেখো, আপাতিত কিরণ এখানে ধাক্কা খাচ্ছে, এবার একটা রিফ্লেক্ট হয়ে তো চলে যাচ্ছে। যেহেতু এটা রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, তাই এটাকে আমরা রিফ্লেক্ট অ্যাঙ্গেল বলি, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, আপাতিত কিরণ যে অ্যাঙ্গেল হয়ে আসবে সেই অ্যাঙ্গেল হয়ে ফিরে যায়, ঠিক আছে। মানে যদি 10 ডিগ্রির অ্যাঙ্গেল হয়ে আসে, তো প্রতিফলিত কিরণ কি হবে? সেটাও 10 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি আসে, তো 90 ডিগ্রিতে হয়ে ফেরত যাবে। মানে যে অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেল হয়ে ফেরত যাবে, ঠিক আছে। এবার প্রশ্নে কি বলছে? যে সমতল দর্পণে আপাতিত অবস্থা স্বাভাবিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি। মানে আপাতিত কিরণ যদি 30 ডিগ্রিতে আসে, ঠিক আছে, এক সেকেন্ড, ধরো আপাতিত কিরণ 30 ডিগ্রিতে আছে, তাহলে প্রতিফলিত কিরণ কত হবে? এটাও 30 ডিগ্রি হবে, তাই না? কারণ আপাতিত কিরণ সমান সমান কি হয়? রিফ্লেক্টিভ কিরণ। দুটোই আপাতন কিরণ আর প্রতিফলিত কিরণ একে অপরের সমান হয়। তো 30 ডিগ্রি কোণে যদি আসে, তো 30 ডিগ্রি কোণেই ফেরত চলে যাবে। এবার বলছে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি নির্ণয় করো। এটা যদি 30 ডিগ্রি হয় আর এটা 30 ডিগ্রি, তো টোটাল কত ডিগ্রির কোণ তৈরি করছে? এরা 60 ডিগ্রির কোণ তৈরি করছে, তাই না? তো যারা যারা তোমরা 60 ডিগ্রি করে এসছো, একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি বস্তুকে 49 মিটার প্রতি সেকেন্ডে প্রাথমিক ভেবে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? দেখো, এখানে কি কি ডাটা দেওয়া আছে। একটি বস্তুকে 49 মিটার প্রতি সেকেন্ডে প্রাথমিক ভেবে উলম্বভাবে ছোড়া যায়। প্রাথমিক বেগ মানে কি? ইউ আমাকে দিয়ে দিয়েছে 49 মিটার প্রতি সেকেন্ড। বলছে নিক্ষেপ করা হলে, যদি যদি আমি উপরের দিকে ছড়ি, একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স গিয়ে তো সে তার যাবে না। এবার যে জায়গাটায় ওর ডিস্টেন্স একদম মানে যেখান থেকে, মানে আমি ধরো একটা ঢিলকে উপরের দিকে ছুড়লাম, ঠিক আছে। এবার ছুটতে ছুটতে একটা তো বিন্দু আসবে যেখান পর্যন্ত যাবে, তার উপরে যাবে না, সে সেখান থেকে নিচে চলে আসবে। মানে এই বিন্দুটাতে তার কি বেগ 0 হয়ে যাচ্ছে, তার কারণে না সে আর উপরের দিকে যেতে পারছে না, এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে। তো এটা কি হয়ে যাবে? আমরা তার অন্তিম বেগ ধরে নিব, আর অন্তিম বেগকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। তো ভি এর মান আমাকে দিয়ে দিয়েছে এখানে 0, যেহেতু প্রশ্নে দেওয়া নাই, কিন্তু এটা তোমাকে আয়ত্ত করে নিতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাকে দিয়ে দিয়েছে জি, জি দিয়ে দিয়েছে 9.8। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, মানে এস আমাকে স্থানচ্যুতি আমাকে জিজ্ঞেস করেছে। এবার দেখো আমরা কি কি ফর্মুলা আমরা জানি। প্রথম ফর্মুলা আমরা যেটা জানি যে ভি সমান সমান ইউ মাইনাস জিটি। এটা মাইনাস কেন লিখলাম? কারণ এটা উপরের দিকে যাচ্ছে। দ্বিতীয় ফর্মুলা আমরা কি জানি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS, ঠিক আছে, এটা আমরা জানি। তৃতীয় ফর্মুলা আমরা কি জানি? এস সমান সমান ইউটি মাইনাস হাফ
জি টি স্কোয়ার, এই তিনটা ফর্মুলা আমরা জানি। এবার দেখো এই যে এই চারটা যে ডাটা দেওয়া আছে ইউ ভি জি এস, এটা কোন ফর্মুলাতে আছে? দেখো প্রথম ফর্মুলাতে ইউ তো আছে, ভি তো আছে, জি তো আছে, এস নাই, তার মানে কি এটা হবে না। দ্বিতীয় ফর্ম দেখো ভি তো আছে, ইউ তো আছে, জি তো আছে, এসও আছে, তার মানে কি এটা তোমাদের সঠিক হয়ে যাবে। এবার ৩ নম্বরে দেখো এস তো আছে, ইউ তো আছে, ভি নাই এখানে, তার মানে কি এটাও হবে না। তার মানে এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এস। এবার লিখে দাও ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এস। ঠিক আছে, এবার তুমি এখান থেকে সলভ করে নাও। দেখো ভি আমাকে দিয়েছে কত, 0, 0 এর স্কোয়ার কত হয় 0, সমান সমান ইউ স্কোয়ার কত হয় 49 এর স্কোয়ার, তো 49 ইন্টু 49 আমি লিখছি, এটা মিটিয়ে দিচ্ছে, আর প্রথম থেকে লিখছি। ঠিক আছে, দেখো কি দিয়েছে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এস। ভি স্কোয়ার আমাকে দিয়ে দিয়েছে 0, মানে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার দিতে দেখো 49 মিটার, তো স্কোয়ার না লিখে আমি 49 ইন্টু 49 লিখে দিই। ঠিক আছে, স্কোয়ার করবো না। এবার দেখো মাইনাস এটা আছে, এই মাইনাসটাকে যদি এইদিকে নিয়ে চলে আসে তাহলে এই টোটাল মাইনাসটা কি হয়, প্লাস হয়ে যাবে। আর এদিকে তো 0 আছে, মানে কোনো ভ্যালু নাই, মানে মাইনাস 2জি এস এদিকে এসে কি হবে, দেখো 2 তো এখানে আছেই। ঠিক আছে, জি এর মান আমাকে দিয়ে দিয়েছে 9.8, 9.8, আর এস আমাকে বার করতে হবে, সমান সমান 49 ইন্টু 49। এবার এই 2 ইন্টু 9.8, এটা এইদিকে গুণ আছে, তো এটা আমি এদিকে এনে এদিকে ডিভাইডেড করে দিতে পারি, তো এটা ডিভাইড হলে কি হয়ে যাবে, 8 দুগুণি 16, 6 হাতে থাকলো 1, 9 দুগুণি 18, 19.6 দশমিক আছে, তো এটা কি, এটার কাজ শেষ হয়ে গেল। এবার আমাকে এস বের করতে হবে শুধু। দেখো এই দশমিক উঠিয়ে আমি উপরে একটা শূন্য দিলাম, 10, 49 বারে কেটে যায় 4 বারে। ঠিক আছে, 4 বারে কেটে গেল। দেখো 2 দিয়ে যদি আমি কাটি 2, 2 বারে এটা কেটে যাবে 5 বার, তাহলে আর কি কিছু কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না, তাহলে 5 নং 45 5 হাতে থাকলো 4, 5 4 20, 4 24, 245কে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিলে ভাগ দিলে কত, 12 দুগুণি 24। দেখো 12 এই আরেকটা অপশনে আছে, তার মানে কি বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বলছে বোহরের পারমাণবিক মডেল অনুসারে এম সেলে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন ধারণ করা যেতে পারে? দেখো বোরের যে পারমাণবিক মডেল ছিল সেটা কি ছিল, 2n স্কোয়ার। ঠিক আছে, মানে কি এখানে এন হচ্ছে তোমার কক্ষ সংখ্যা। ঠিক আছে, কক্ষ সংখ্যা। বোর বলেছিল যে যে কোনো কক্ষে ইলেকট্রন কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা এই 2n স্কোয়ার এই ফর্মুলায় বের করা যাবে। আমাদের মানে কক্ষ কি কি আছে, কে, তারপর কি এল, এম, এন, ও, পি, কিউ, এটা হচ্ছে আমাদের কক্ষের সংখ্যা। দেখো কে হচ্ছে প্রথম কক্ষ, 1 নম্বর কক্ষ, এল হচ্ছে কি দ্বিতীয় কক্ষ, এম হচ্ছে কি তৃতীয় কক্ষ। তো এখানে তুমি এন এর জায়গায় লিখে দাও 2 ইন্টু এন এর জায়গায় কত হয়, এম এর 3 স্কোয়ার, 3 3 9, 9 দুগুণি 18টা। ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো মনে রাখবা বোর বেরি যে ইলেকট্রন বের করার যে মানে সূত্রটা দিয়েছিল সেটা কি 2n স্কোয়ার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের 22শে এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সীমান্তের ওপারে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করে এলো? এটা তোমরা প্রত্যেকে জানো, অপারেশন সিন্দুর। পেহেলগাম অ্যাটাক হয়েছিল কবে, মনে রাখবা 22শে এপ্রিল 2025 সালে। ঠিক আছে, কতজন মারা গেছিল, 26 জন মারা গেছিল। আর অপারেশন সিন্দুর কবে করা হয়েছিল, মে মাসে অপারেশনটা করা হয়েছিল। কি হয়েছিল, যে এলওসি আর পিওকেতে যেই সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির আছে সেখানকার লঞ্চ প্যাডগুলোতে হামলা করা হয়েছিল। ঠিক আছে, আর যদি বলে জিজ্ঞেস যদি করে 1 সেকেন্ড, আর এই যে হামলা হয়েছিল এই হামলার জন্য যে মিডিয়া ব্রিফিং মানে বাড়িতে এসে মানে মিডিয়াতে এসে জানিয়েছিল কে, উইং কমান্ডার বমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি, এরা দুজন এসে মিডিয়া ব্রিফিং দিয়েছিল যে এই আমরা তুর্কিস্তানকে মেরেছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে আইপিএল মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের কোন খেলোয়াড় সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, এমভিপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছিল? এটা হয়েছিল তোমাদের সূর্যকুমার যাদব। ঠিক আছে, কেন, এ টোটাল 717 রান করেছিল, ওই জন্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে সূর্যকুমার যাদবকে তোমার দেওয়া হয়েছিল। ঠিক আছে, যদি বলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন কে, তো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তোমরা আমাকে জানিও তো কে আছে, হোমওয়ার্কই দিয়ে দিলাম তোমাদেরকে, জানাবো আমাকে। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান ক্যাপ্টেন কে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ভারত সরকার কর্তৃক হরিয়ানার কোন বিশ্ব প্যারা তীরন্দাজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে? তবে এটা করা হয়েছে হরবিন্দর সিংকে। ঠিক আছে, যারা যারা তোমরা হরবিন্দর সিং করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে, দেখো 2025 সালে মানে স্পোর্টসের মানে ক্রীড়া বিভাগে টোটাল 5 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে 1 জন পেয়েছে পদ্মভূষণ আর 4 জন পেয়েছে পদ্মশ্রী। পদ্মভূষণ কে পেয়েছে, PR রাজেশ, এই হচ্ছে হকি। আর পদ্মশ্রী কে পেয়েছে, রবিচন্দ্র অশ্বিন পেয়েছে যে ক্রিকেট খেলে। এম বিজয়ন ফুটবল খেলে। হরবিন্দর সিং কি, এরা মানে প্যারা তীরন্দাজ।
ঠিক আছে। আর কে পেয়েছে? দেখো আর পেয়েছে হচ্ছে তোমার সত্যপাল সিং। কেমন? সত্যপাল সিং এ কিসে পেয়েছে? অ্যাথলেটিক কোচ হিসেবে পেয়েছে। আচ্ছা তোমরা মনে রাখবা যে পদ্ম পুরস্কার এবছর কতজনকে দেওয়া হয়েছে, ঠিক আছে? পদ্ম পুরস্কার, এক সেকেন্ড দেখো, পদ্ম পুরস্কার, এক সেকেন্ড, পদ্ম পুরস্কার এটা টোটাল দেওয়া হয়েছে তোমার 139 জনকে, ঠিক আছে? মানে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে এসছে, নেক্সট শিফটেও আসতে পারে, আর এটাও তোমরা মনে রাখবা। তো 139 জনের মধ্যে 7 জন তোমার পেয়েছে হচ্ছে পদ্ম বিভূষণ, ঠিক আছে? পদ্ম বিভূষণ। 19 জন তোমার পেয়েছে পদ্মভূষণ, পদ্মভূষণ, ঠিক আছে? আর বাকি থাকলো কত? 113 জন। এই 113 জন তোমার পেয়েছে পদ্মশ্রী, ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবো, কারণ এটা তোমাদের পরীক্ষাতে অলরেডি চলে এসছে। এখান থেকে দেখো, এম বিজয়ন তোমরা পরীক্ষায় চলে এসছে, অশ্বিন পরীক্ষায় চলে এসছে, সত্যপাল সিং পরীক্ষায় এসছে, হরবিন্দর সিংও তো এই 8 তারিখে চলে এসছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন আজকে আমাদের সেটের। বলছে 2025 সালের জন্য বিসিসিআই কর্নেল সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কাকে সম্মানিত করেছে? এটা মনে রাখবে, এটা সচিন তেন্ডুলকরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ঠিক আছে? কর্নেল সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কেমন? আচ্ছা দেখো, বিসিসিআই নমন পুরস্কার 2025-এ যেসব বিজয়ীদেরকে দেওয়া হয়েছে, সেরা আন্তর্জাতিক অভিষেক পুরুষ কাকে দেওয়া হয়েছে? সরফরাজ খান। আর সেরা আন্তর্জাতিক অভিষেক মহিলা কাকে দেওয়া হয়েছে? আশা শোভনা, ঠিক আছে? স্মৃতি মান্দানা কি হয়েছে? বর্ষসেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার। আর সেরা আন্তর্জাতিক ক্রিকেটার মানে পুরুষে কে হয়েছে বলো তো? এ হয়েছে তোমার জসপ্রীত বুমরা। আর বিসিসিআই এর বিশেষ পুরস্কার কে পেয়েছে? রবিচন্দ্র অশ্বিন। তো এই কটা পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? এখান থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তুমি জানিও কেমন লাগলো, ঠিক আছে? তোমরা যারা যারা পরীক্ষাটা দিবে, মানে বলে রাখবো, এই ক্লাসটা তো তোমরা করছো, করে নাও। প্লাস প্রিভিয়াস যেসব গ্রুপ ডির আমি তোমাকে ক্লাস করিয়ে রেখেছি, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে যেও, কারণ প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে, কেমন? আর আজকের শিফটেও দেখবা তো অনেকগুলো কোশ্চেন, তুমি পুরনো যারা ক্লাস করেছো দেখবা এই সেটেও অনেক কোশ্চেন রিপিট আছে, তাই না? যেমন প্যারেন কায়মা, কোলেন কায়মা, অযৌন প্রজনন, তারপর তোমার কিছু কিছু যেমন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল, দু একটা ওগুলোও রিপিট হয়েছে, তাই না? তো ক্লাসটা তোমরা ভালো করে যেও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।